জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে মানতে বাধ্য নয় বিএনপি সহ স্বাক্ষরকারী দলগুলো। গুলশানে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার ডাকলে আলোচনায় রাজি বিএনপি। জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। সেই জায়গায় আমরা আছি। সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। এবার নির্বাচন পিছিয়ে দিলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের সাংগঠনিক সফরের তৃতীয় দিনে বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। নিজের শেষ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে কাজ করার সুযোগ প্রদান করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন সুযোগ এসেছে গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক দলকে ভোট দিয়ে এলাকায় সত্যিকারের উন্নয়ন ঘটানোর। একটি দল ধর্মের অপব্যাখ্যা করছে বলে এই মন্তব্য করেন তিনি। এ সময় মুনাফিকি থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, সাহস থাকলে দেশে এসে জেল খেটে তারপর কথা বলার জন্য। 3 দিনের সাংগঠনিক সফরে 9 নভেম্বর ঠাকুরগাঁওয়ে আসেন মির্জা ফখরুল। আজ শেষ দিনে বিকেলে একটি ফুটবল খেলায় ফাইনালে উদ্বোধন এবং সবশেষ মোহাম্মদপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার। আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা গঠন করতে পারতে হয়, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছায় দেয় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোন সুযোগ নাই। একটা দল আজকে খুব জোরে সরে বাংলাদেশে প্রচার করতে যায়, তারাই একমাত্র দেশপ্রেমিক দল, তারাই একমাত্র সৎ দল, তারাই একমাত্র সঠিক দল। আমাদের মা বোনদের কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের টিকিটে নাকি অনুদান আছে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে 8টি ইসলামী দলের সমাবেশে তিনি একথা বলেন। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। সমাবেশে চলতি মাসেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে নেতারা দাবি করেন, সরকারের নিজের বৈধতার জন্য গণভোট প্রয়োজন। দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পরাজিত বাকশালপন্থীরা 13 নভেম্বর নাশকতার হুমকি দিয়েছে, তাদের মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর রেজাউল করিম বলেন, যারা নব ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তারা পালাবার পথ পাবে না। আগামী 26 ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী 13 তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। যারা গণভোট নিয়ে নির্বাচনের আগে যাওয়ার ব্যাপারে তালবাহারা করছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক
আইনি সর্বপ্রথম চাই, তারপর জাতীয় নির্বাচন চাই। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত। তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। সংস্কারের পক্ষের শক্তিগুলো এনসিপির সাথে আসতে চাইলে তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে, আর যারা সংস্কারের পক্ষে নাই তাদের সাথে কোনো জোট নয় বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে নারায়ণগঞ্জের চাষড়ায় জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। জাতীয় ঐকমত্যের প্রশ্নে এনসিপি সবসময় ছাড় দিয়ে আসছে বলে আরও জানান তিনি। দলটির নির্বাচনের প্রার্থীর বিষয়ে হাসনাত বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রার্থী ঘোষণা করা হবে। আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না, গত 2 দিনের কার্যক্রমে সেটি প্রমাণিত হয়েছে বলে আরও জানান এনসিপির এই নেতা। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধতার বিকল্প নেই বলেও জানান তিনি। এ সময় নারায়ণগঞ্জ জেলার এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস জ্বালা পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। এবি পার্টি কোনো ধর্মভিত্তিক দল নয়, ধর্ম কোনো রাষ্ট্রের মতাদর্শ হতে পারে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, গণভোটের পক্ষে এবি পার্টি। সভায় এবি পার্টি থেকে এখন পর্যন্ত 109টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে জানিয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, জনসমর্থনের কারণে বিএনপি জামায়াত অহংকারী হয়ে উঠেছে। অন্যদিকে শেখ হাসিনার পতনে তার পুরো দল আত্মগোপনে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে এবি পার্টি নতুন ধারায় রাজনীতি চালু করতে যাচ্ছে। নতুন নেতৃত্ব আনার তাগিদ দিয়ে তিনি বলেন, পুরনো রাজনীতি দিয়ে এই দেশে আর কিছু হবে না। আমরা এমন একটা দল তৈরি করতে চাই যেই দলটা হবে সমস্যা সমাধান ভিত্তিক রাজনীতি করবে। এই সমস্যার সমাধান কে বের করবে? সমস্যাও বের করবে নাগরিকেরা, এর সমাধানও তৈরি করবে নাগরিকেরা। আপনার বুদ্ধি, আমার বুদ্ধি, আরেকজনের বুদ্ধি, সবার বুদ্ধি মিলেই আমরা আমাদের এই রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারবো। বাগেরহাট 4 আসন নিয়ে আদালতের রায়ের বিষয়ে ইসি আপিল করবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। হাইকোর্টের রায়ের কপি হাতে পেলে সিদ্ধান্ত নেবে কমিশন। কয়েকটি আসনে সীমানা সংক্রান্ত জটিলতায় তফসিল ঘোষণা পিছিয়ে যেতে পারে শঙ্কা জানিয়েছেন ইসি সচিব। বিকেলে নির্বাচন ভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। সোমবার প্রকাশিত দল ও প্রার্থীর আচরণবিধিতে প্রচারণায় পোস্টারের ব্যবহার নিষিদ্ধ, প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয়েছে। পরিবেশ বান্ধব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আগামী 13 নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হচ্ছে। সেখানে আচরণবিধি সহ সুষ্ঠু নির্বাচন আয়োজনে করণীয় বিষয়গুলো গুরুত্ব পাবে। সচিব জানায়, নির্বাচনের আইন শৃঙ্খলা অগ্রগতি নিয়ে চলতি মাসের শেষের দিকে সংশ্লিষ্টদের সাথে সমন্বয় সভা করবে ইসি। গণভোটের বিষয়ে ইসির কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি উল্লেখ করে ইসি সচিব বলেন, এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। আমাদের অবস্থায় আমরা সিদ্ধান্তটা পাওয়ার পরে কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন যে আপিলে যাবেন নাকি এটা মেনে নেবেন। এখনো পর্যন্ত আমরা
সার্টিফাইড কপিটা পাইনি। মাননীয় আদালতের অবজারভেশন না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে আমার মনে হয় যে কোনো মন্তব্য করার সুযোগ নেই, কারণ অবজারভেশনটা তো নিশ্চয়ই মাননীয় আদালত দিবেন, না দিলে তো এখন আমরা তো জানি যে এটা আইনগতভাবে এটা নিয়ে চ্যালেঞ্জ করা যায় না, তারপরে তো রিট হয়েছে। এখন দেখা যাক আমরা অবজারভেশনটা কি পাই, সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থাটা নিব। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 3.5 মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 12 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। ফৌজদারি কার্যবিধি মেনে সারা দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এরপর বেশ কয়েক দফায় 60 দিন করে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন শেষ হওয়ার অন্তত 15 দিন পরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে সরকার শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সাম্প্রতিক সময়ে বাসে আগুন যারা দিয়েছে তারা দুষ্কৃতিকারী, এদের প্রতিহত করা হবে। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাস্তার পাশে পেট্রোল সহ সব ধরনের জ্বালানি বিক্রি বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সন্ত্রাসীরা যেন জামিন না পায় সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এছাড়া নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ সহ সামগ্রিক প্রস্তুতি সমানতালে এগিয়ে চলেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাসে যে আগুন, এটা তো সত্যি কথা যে বাসে আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল ও বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলির যে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন দেওয়া যে তেল টেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সবসময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। চলতি মাসে এ পর্যন্ত ঢাকা মহানগরে 17টি স্থানে ককটেল হামলা হয়েছে। মামলাও হয়েছে 17টি আর আটক করা হয়েছে অন্তত 50 জনকে। এছাড়া এই সময় 9টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে এবং 14টি স্থানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থকেরা। মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মহানগরীর চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক ব্রিফিংয়ে একথা জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি আরও বলেন, 13 নভেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গত কয়েকদিনে রাজধানী বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহনে সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে। যে ধরনের নাশকতার কর্মকাণ্ড শুরু হয়েছে, এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী। 13 তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। ঢাকা মহানগরীতে অপরাধ বর্তমানে খুবই নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে। নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
শফিকুল আলম। বেলা 11টার দিকে কুমিল্লার 14 গ্রামে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন, দেশি বিদেশি কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথম ভাগেই সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। আওয়ামী লীগের আপনি জানেন যে এরা তাদের অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছিল আন্ডার দ্য কান্ট্রিজ টেরোরিজম হয়, এবং তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছেন এই যে কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে এবং কেন তাদেরকে আসলে এই ব্যান করা হয়েছিল। এই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই, যে ভায়োলেন্স যারা করে সেটা আওয়ামী লীগের লোকরাই প্রমাণ করছে তাদের কর্মকাণ্ড দিয়ে। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে। এর আগে দুপুরে শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। মঙ্গলবার সকাল থেকে ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশ মুখে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। এর আগে সোমবার সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজনীতিতে নাশকতা ছড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 13 নভেম্বর ডাকা হয়েছে হরতালও। ব্যাংক ঋণ নিয়ে টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। ভুয়া ব্যাংক হিসেবে খুলে 31 কোটি 69 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোট 19 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে দুদক। মঙ্গলবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মহাপরিচালক বলেন, 4টি মামলায় 2টি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিনা জামানকে আসামি করা হয়েছে। এছাড়া তার ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, আসিফুজ্জামান চৌধুরী ও ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদকে 4টি মামলার প্রত্যেকটিতে এবং বোন রোকসানা জামান চৌধুরীকে 2টি মামলায় আসামি করা হয়েছে। এ সময় আরও 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মালয়েশিয়ায় পাঠানো শ্রমিকদের কাছ থেকে 310 কোটি 93 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের কথাও জানান দুদক মহাপরিচালক। জনাব বশির আহমদ, সদস্য এক্সিকিউটিভ কমিটি অফ ইউসিবিএল বোর্ড ও সাবেক পরিচালক ইউসিবিএল, জনাব আনিসুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি অফ ইউসিবিএল বোর্ড অ্যান্ড সাবেক পরিচালক ইউসিবিএল ব্যাংক, জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার স্ত্রী রুকমিলা জামান এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় 4টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। চাঁদপুর 4 আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তন ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের মনোনয়নের দাবিতে কালো পতাকা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন তার অনুসারী নেতাকর্মীরা। এ নিয়ে আলোচনাতে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জানাবেন যে অবস্থান কর্মসূচিতে এম এ হান্নানের অনুসারীরা কি বলছেন? শাম্মী, আসলে কিছুক্ষণ আগে কিন্তু যারা এম এ হান্নানের নেতাকর্মী অনুসারী রয়েছে তারা কিন্তু কালো পতাকা নিয়ে কিন্তু উপজেলার বাস স্ট্যান্ড এলাকা থেকে কিন্তু একটি মৌন মিছিল করেছে এবং মৌন মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে এসে পুনরায় বাস স্ট্যান্ড এলাকায় এসে কিন্তু তারা
মৌন অবস্থান পালন করছে। আসলে গেল ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে কিন্তু এই জনপদ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতিনিয়তই কিন্তু লাগাতার কর্মসূচি পালন করে আসছে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের অনুসারী নেতাকর্মী এবং সমর্থকরা। আমি আসলে আজকে এসেও দেখতে পেয়েছি এই কালো মিছিলে কিন্তু যেমনি ভাবে অংশগ্রহণ করেছে যুবক থেকে বৃদ্ধ, তেমনি কিন্তু আসলে নারীদেরও বেশ সরব উপস্থিতি দেখতে পেয়েছি। আসলে নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন এবং বলে আসছেন, এই চাঁদপুর ৪ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আসলে তারা বিগত সময়ে তাদের কোনো দলীয় কর্মকাণ্ডে তাকে কাছে পায়নি এবং তাদের দাবি অনুযায়ী যিনি বর্তমানে দলীয় মনোনয়ন পেয়েছেন আসলে তিনি আওয়ামী লীগের সাথে আতাত করে বিগত সময়গুলোতে পার করেছেন এবং এই কারণে কিন্তু তারা সোচ্চার হয়ে উঠেছেন এবং প্রতিদিনই কিন্তু তাদের নানান ধরনের কর্মসূচি কিন্তু তারা পালন করে আসছে এবং তাদের সাথে কথা বলে আসলে যেটা জানতে পেরেছি, চূড়ান্ত পর্যায়ে যদি দলীয় সিদ্ধান্ত পরিবর্তন না করা হয় তার আগ পর্যন্ত কিন্তু তাদের নানান ধরনের যে কর্মসূচি তা কিন্তু আরো বিস্তৃত হবে বলে কিন্তু তারা জানিয়ে আসছেন এবং একই সাথে এম এ হান্নানের যারা কর্মী সমর্থক রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি উপজেলা বিএনপি থেকে শুরু করে উপজেলা যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী যে সমস্ত দলগুলো রয়েছে বিএনপির সকল ধরনের আসলে নেতা কর্মীদেরকেই কিন্তু আমরা এই মৌন মিছিলে আজকে দেখতে পেয়েছি এবং তাদের যে অবস্থান কর্মসূচি তা কিন্তু এখনো রয়েছে এবং তারা কিন্তু আসলে বলে আসছেন যারা বিএনপির কেন্দ্রীয় যারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকবেন তাদের কাছে আসলে তারা নিবেদন জানিয়ে আসছেন এই চাঁদপুর ৪ আসনে যাতে বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে তা যাতে পুনর্বিবেচনা করা হয় এবং এতে করে তাদের যে দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি আসলে সামনে আরো বিস্তৃত করবে কিন্তু তারা জানিয়ে আসছেন এবং ভবিষ্যতে আরো কঠোরতম কর্মসূচি নিয়ে কিন্তু তারা আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং একই সাথে তারা বলে আসছেন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির মধ্যে যেই দলীয় যেই প্রচারণা চলে আসছে এবং দলের মধ্যে যে একটা ঐক্যের সৃষ্টি হয়েছে তা অব্যাহত রাখতে আসলে তারা তাদের মনোনীত তাদের যে প্রার্থী রয়েছে এম এ হান্নানের পক্ষে আসলে তারা সর্বস্তরের নেতাকর্মীরা আসলে তাদের অনুসারীরা কিন্তু আসলে চেয়ে আসছেন এবং সেই সাথে তারা প্রত্যাশা করছেন দলীয় সিদ্ধান্ত গ্রহণকারী যারা রয়েছে নীতি নির্ধারক তাদের এই আহ্বানে তারা সাড়া দিবেন এবং নিকট ভবিষ্যতে কিন্তু তাদের যে চাওয়া তা তারা পূরণ করবেন বলে কিন্তু তারা বিশ্বাস করে আসছেন। তো স্বামী সবকিছু মিলিয়ে চাঁদপুর এই ৪ আসন কিন্তু ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সবকিছু মিলিয়ে স্বামী এই ছিল আমার কাছে চাঁদপুরের ৪ আসন থেকে বিএনপির কর্মসূচির সবশেষ। চাঁদপুর ৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করছে বিএনপির একাংশ। সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসে ঘুমন্ত এক চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বাসে থাকা এক যাত্রী। সোমবার রাত ৩টার দিকে ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটির সামনে হেঁটে আসেন ৩ যুবক। সাথে থাকা দাহ্য পদার্থ বাসের সামনের অংশে ছিটিয়ে আগুন দিয়ে মুহূর্তেই দৌড়ে পালিয়ে যান তারা। মুহূর্তেই পুরো বাসে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এ সময় বাসের মধ্যে পুড়ে মারা যান জুলহাস নামে এক বাস চালক, আর লাফিয়ে প্রাণে বাঁচেন বাসে অবস্থান করা এক নারী যাত্রী ও তার ছেলে। এ সময় গুরুতর আহত হন ওই নারী যাত্রী। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। দেশে অস্থিরতা তৈরি করতে কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ এই আগুনের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। প্রায় 40 মিনিটের সময়ের মধ্যেই আমরা পরিপূর্ণ অগ্নি নির্বাপন করতে পারি। অগ্নি নির্বাপন করার পর আমরা চার্জ করে গাড়িটিতে দেখি একটি মৃতদেহ আছে। এটা আসলে অবশ্যই এটা নাশকতা, কারণ আপনারা দেখে থাকবেন যে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড জন্য তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছিল এবং গতকালকেও
তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে, এটা তাদেরই হয়তো বা কাজ হয়ে থাকতে পারে। শনাক্ত করার আমরা চেষ্টা করতেছি এবং মামলা নিয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একদিনের ব্যবধানে 3 মরদেহ উদ্ধার করা হলো। সকাল 9টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়াপুকুর এলাকায় ব্রিজের নিচে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিনে গেল কয়েকদিনের ব্যবধানে 3 মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, মুন্সি বাড়ির পাশের ডোবায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মৃত ব্যক্তি একজন ভিক্ষুক বলে প্রাথমিকভাবে জানানো হয়। স্থানীয়রাও তাকে ভিক্ষা করতে দেখেছেন বলে জানায় পুলিশ। তবে এটি মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত করতে পারেনি কেউ। আইন সহায়তা প্রদান অধ্যাদেশ 2025 খসড়া সংশোধন প্রস্তাব নিয়ে মতবিনিময় সভায় কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বায়ুর মান কত বেড়ে গিয়েছিল, তো একটা আইন দিয়ে আমরা তো অনেক পরিবর্তন করেছিলাম, সে ধরে রাখতে পারিনি সেটা অন্য কথা, কিন্তু করেছিলাম তো। তখন সবাই অ্যাকনলেজ করেছিল যে অসম্ভব ভালো একটা আইন হয়েছিল। অন্তত এই 2টা বিধান আমার এখনো মনে আছে, এত বছর হয়ে গেছে। তো তারপরে তো আমরা পরিবেশ সংবিধান ঢুকানোর পর কি পরিবেশ ভালো হয়েছে? তা আমরা কেন সবাই ধরে নেই, মানে পুরা মানে মনে হয় একদল মানুষ পাগল হয়ে গেছে, মানে সমস্ত সংস্কার শুধু সংবিধান করলেই হবে, অন্য সংস্কার কোনো কিছু ইম্পর্টেন্ট না। তো আমাদের এই দেখার মানসিকতা একটু পরিবর্তন প্রয়োজন আছে। আরেকটা হচ্ছে, আমরা কেউ ধরে নেই যে সংবিধানে, আমি এটা বারবার বলি, সংবিধানে থাকলে সমস্ত সমস্যার সমাধান শেষ, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সংবিধানে থাকলে। তো আমি একটা এক্সাম্পল সবসময় দিই, আবারও দিচ্ছি, প্লিজ একটু ভালো করে রিয়েলাইজ করেন। আমাদের তো সংবিধানে ছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়োগ দিবেন, দিয়েছে জীবনে কখনো? তা আপনি পলিটিক্যাল কালচার চেঞ্জ করবেন না, আমরা নিজেরা চেঞ্জ হব না, আমরা মানুষ কেউ পরিবর্তন হব না, আমাদের নিজস্ব জীবন দর্শন, সংস্কৃতি, অভ্যাস, বদভ্যাস কিছুই চেঞ্জ করব না। একটা বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে রাখবো আর সবাই ভালো হয়ে যাব, মানে অদ্ভুত। এই ভাবনাগুলার পরিবর্তন করা দরকার আছে, রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। তাহলে তো পৃথিবীতে আফ্রিকান দেশগুলোতে ইউরোপের চেয়ে বেটার গভর্নেন্স থাকতো। আপনি ইনভেস্টিগেট করে দেখেন, আফ্রিকান অনেক দেশের সংবিধান আছে ইউরোপের সংবিধানের চেয়ে অনেক ভালো। রাশিয়ার সংবিধানই তো আপনার ইউরোপের অনেক সংবিধানের চেয়ে ভালো, ওয়েস্টার্ন ইউরোপের। সমস্যা সমাধান হয়ে গেছে। তো আমার মনে হয় এই ব্রডার আসপেক্টগুলো আমাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন। আরেকটা ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে আমাদের হয়, সেটা হচ্ছে টু মাচ এক্সপেকটেশন। জীবনে একটা সুযোগ পাওয়া গেছে, সমস্ত কিছু আইনে ঢুকিয়ে ফেলি, সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটু বিনয়ের সাথে বলছি, একটা সাম্প্রতিক অভিজ্ঞতা আপনাদের বলি। আমরা পুলিশ সংস্কার কমিশন আইন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করার কথা, আমরা আইন মন্ত্রণালয় থেকে নিজেরা আইন করে দিয়ে কতবার ওনাদেরকে আমন্ত্রণ করে মিটিং করে টিটিং করে আমরা একটা আইনের খসড়া দাঁড় করিয়েছি। সেখানে একটা প্রস্তাব আছে যে সংস্কার যে পুলিশ যে কমিশন আছে, ওনারা 3 জন আইজিপির নাম প্রপোজ করবেন, এখান থেকে সরকার একজনকে করবেন। ঠিক আছে, ওনারা 3 জন প্রপোজ করবেন, তার থেকে সরকার একজনকে আইজিপি বানাবেন। এটা যখন আপনার এই আন্তঃমন্ত্রণালয় কমিটিতে গেল, এই আইনটা প্রচন্ডভাবে ব্যুরোক্রেসি আইনের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, কোনোভাবেই আইন পাশ করা যায় না, বলে এটা 6 মাস কনসাল্ট করতে হবে। দিবেই না, আমরা যেটা করেছি কোনোভাবেই দিবে না। কত রকম পদ্ধতি দিয়ে এটা সম্ভব করার চেষ্টা করছি, সেটা আপনাদের এখন বলতে পারবো না, কোনো এক সময় বলবো। তো এটা নিয়েই আমরা পারি না, এটাই সেল করতে, এটাই ব্যুরোক্রেসিকে একসেপ্ট করাতে পারি না। তার মধ্যে আমাদের একটা প্রতিষ্ঠান থেকে বিরাট এই আইনের মধ্যে কি কি ভুল আছে, সেই ভুলের মধ্যে একটা জায়গায় বলেছে কেন 3 জনকে দিবে, একজনকে দিবে, একজনকেই সরকারকে বানাইতে হবে। আরে ভাই, 3 জনকে দিয়েই তো করতে পারি না। তো আমাদের এক্সপেকটেশন ম্যানেজমেন্ট শিখতে হবে যে আমরা ঠিক আছে, আমরা চাবো অনেক, তারপরে যখন যতটা হবে অ্যাপ্রিসিয়েট করেন, তারপরে বলেন ঠিক আছে নেক্সট ফেজে আমার এটুকু দরকার। রাতারাতি করে ফেললে তো সব হবে না, আমাদের এক্সপেকটেশন ম্যানেজমেন্টও দরকার আছে। এখন এই সমস্ত কথা আমি বলতাম না, আমি সরকারে আসার পর দেখেছি আমরা যখন অ্যাক্টিভিজম করি মনে হয় কত সোজা আইন, এটা বললাম করে ফেললাম। এই আইনটা আইন সহায়তা প্রদান অধ্যাদেশ 2025 খসড়া সংশোধন প্রস্তাব নিয়ে মতবিনিময় করছিলেন, সেখানে কথা বলছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি ছিলাম সেখানে।
বগুড়া 2017 সালের এক হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির এই রায় দেন। জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে আসামিরা। হত্যাকাণ্ডের 8 বছর পর রায়ে খুশি বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামি বাবুল হোসেন, মানিক মিয়া ও মিশুকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এছাড়া পিন্টু, দেলোয়ার হোসেন ও আশিককে যাবজ্জীবন সাজা দেন বিচারক শাহজাহান কবির। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে শুধু পিন্টু মিয়া ছাড়া বাকি আসামিরা কেউই আদালতে উপস্থিত ছিলেন না। বাদী ও তার পরিবার জানায়, সাজাপ্রাপ্তরা বাইরে থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। তোজাম্মেল মার্ডার হয়েছে এটা গাবতলী থানার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা নামক একটা গ্রামের স্থানে। এই আসামিদের মধ্যে 3 জনের ফাঁসি হয়েছে এবং 3 জনের যাবজ্জীবন জেল হয়েছে। একজন আসামি এই মামলা থেকে রেহাই পেয়েছে। যারা খুনি তারা এখনো পলাতক। আমরা বাদী এবং সাক্ষীরা সহ অনিরাপত্তায় রইলাম। যে কয়টা আসামি বাইরে আছে এ কয়টা উপস্থিত করার তাড়াতাড়ি জরুরি দরকার। শেরপুরের নকলায় কৃষি অফিসারকে মারধরের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে টানা 3 দিনের কর্মসূচির প্রথম দিনে করমবিরতি পালন করেছে জেলা কৃষি কর্মকর্তারা। মঙ্গলবার সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত কৃষি বিভাগের উপপরিচালকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়। এ সময় কৃষি কর্মকর্তারা জানায়, ঘটনার 6 দিন অতিবাহিত হলেও এখনও অভিযুক্ত ছাত্রদল নেতা রাহাত হাসান কায়ুম গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় অনেক কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করতে শঙ্কায় রয়েছেন। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ময়মনসিংহ কৃষি বিভাগ থেকে পুলিশের বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজিকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত 5 নভেম্বর শেরপুরের নকলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিনকে মারধরের অভিযোগ ওঠে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কায়ুম ও তার সহযোগী ফজলুর বিরুদ্ধে। শিল্প লবণের নামে কেউ যেন বিদেশ থেকে খাবার লবণ আমদানি করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক ও কঠোর থাকবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি জেলার উৎপাদিত লবণের জন্য একটি বাফার গোডাউন করার কথা বলেন। এছাড়া মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস এবং চাষিরা যাতে লবণের ন্যায্য মূল্য পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে বিসিক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, লবণ উন্নয়ন শিল্পের কার্যালয় ও এই সভায় আয়োজন করেন। সভায় কক্সবাজার জেলার লবণ মিল মালিক ও চাষি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। কুমিল্লার সীমান্তবর্তী রসুলপুর স্টেশনে চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় 2,71,00,000 টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার সকালে অভিযান ও জব্দের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা 10 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, ভারতীয় পণ্য চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার জাহানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি টাস্কফোর্স দল রসুলপুর রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। অভিযানে বিপুল ভারতীয় আতশবাজি, বাসমতি চাল, ফুচকা, কসমেটিক্স ও অন্যান্য পণ্য জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 2,71,00,000 টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত পণ্য বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি। খুলনায় আর্মি সার্ভিস কোরের 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার
অ্যান্ড স্কুলে সকালে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান আর্মি সার্ভিস কোরের অধিনায়কগণের উদ্দেশ্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সে সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। এছাড়া আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাপ্রধান কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে জাহানাবাদ সেনানিবাসের জিওসি সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণে ১৩ জন নিহতের ঘটনায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে ভারত। ৯ রাজ্য রেড অ্যালার্ট জারির পাশাপাশি সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ শহর, ধর্মীয় স্থাপনা সহ বিমানবন্দরে বাড়ানো হয়েছে তল্লাশি। ঘটনার তদন্তে কার্যকর করা হয়েছে সন্ত্রাস দমন আইন। এটি দুর্ঘটনা নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত হামলা ধরে নিয়ে তদন্তে কাজ এগোচ্ছে বলে মঙ্গলবার সকালে জানায় পুলিশ। লালকেল্লা ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের কাছে সোমবারের এই ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাসপাতালে গিয়ে দেখা করেছেন আহতদের সাথে। নয়াদিল্লির লালকেল্লায় বোমা হামলায় একদিন না পেরোতেই এবার পাকিস্তানের ইসলামাবাদে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ১২ জন। আহত হয়েছেন অনেকে। এই ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে ইসলামাবাদে জেলা আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এটিকে আত্মঘাতী বললে হামলা বলে উল্লেখ করেছেন। টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলার ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট মিউজিয়াম প্রকাশ করেছে বিশেষ স্মারক গ্রন্থ মেমোরেবল ম্যাচ টিকিটস। টিকিট স্মারক সংগ্রাহক জুনায়েদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকে বাছাই করা ৫০টি ঐতিহাসিক ম্যাচের টিকিট নিয়ে সাজানো এই গ্রন্থে ফুটে উঠেছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথ চলার ২.৫ দশকের আবেগ, স্মৃতি ও গৌরব। এছাড়া দেশের ক্রিকেট ইতিহাসের নানা মাইলফলক ও স্মরণীয় ম্যাচের নস্টালজিয়া ভ্রমণ তুলে ধরা হয়েছে বইটিতে। এক বছরের জন্য রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন হামজা চৌধুরী। নেপাল ও ভারতকে হারিয়ে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নতি করাই মূল লক্ষ্য তার। সেই সাথে ভালো খেলা উপহার দিয়ে দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে চান হামজা। We already have some very amazing players, and inshallah, you know, not just from abroad, but from the players playing in this country, we'll see a lot of talent come through, and inshallah maybe go and play out in Europe. There's also lots in Europe that haven't made it professional yet that will no doubt come over to play and represent Bangladesh, inshallah. And together as a country, we can see what we can strive for, and inshallah we can go and represent the country in big tournaments. শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।